আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি নুসরাত জাহান মন এবং আমি রায়হান রোহান। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজধানীর বাজারে কমেছে পেঁয়াজের দাম, কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যবসায়ীদের। ব্যাপক দরপতন হবে এবং আমাদের কৃষক প্রচন্ড আকারে মার খাবে। সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে বললেন বিএসএফ মহাপরিচালক। We are committed to do that. In order to reach to that figure, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের ৮ কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করেছে সিআইডি, নিয়েছে ২ দিনের রিমান্ডে। চিরবিদায় নিলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফি। হাটহাজারীতে জানাজার পর মাদ্রাসা কবরস্থানে হবে দাফন। শুনলেন শিরোনাম, বিস্তারিত সংবাদে যাচ্ছি। ভারত থেকে ফের পেঁয়াজ আসছে এমন খবরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। রাজধানীর পাইকারি এবং খুচরা বাজারে এরই মধ্যে দাম কমার প্রবণতা লক্ষ্য করা গেছে। কয়েকদিনের মধ্যেই পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে উঠবে বলে দাবি ব্যবসায়ীদের। তবে বাজারে কমে গেছে ক্রেতার আনাগোনা। বিস্তারিত জানাচ্ছেন ড্যানি র। রাজধানীর শ্যামবাজার এলাকার পেঁয়াজের আড়ত। প্রতিটি আড়তে বস্তায় বস্তায় মজুদ রয়েছে পেঁয়াজ। গত কয়েকদিনের তুলনায় দাম কমতে শুরু করেছে এখানে। ভারত আর অন্য অন্য রাষ্ট্র ব্যাপক পেঁয়াজ এলসি খোলা আছে। এইগুলা আসলে ব্যাপক দরপতন হবে এবং আমাদের কৃষক প্রচণ্ড আকারে মার খাবে। কিন্তু মার খাবার দরকার আছে। যখন আমাদের পেঁয়াজের ইন্ডিয়া বন্ধ করে দিল, আমাদের কৃষকের তালাও বন্ধ হয়ে গেল, পেঁয়াজের ঘরের তালা বন্ধ, যে আমরা পেঁয়াজ বেচবো না, ৩০০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করব। এই লোভে এক সময় লোভে পাপে মৃত্যু। খুচরা বাজারে কিছুটা কমে পেঁয়াজ এখন কেজি প্রতি ৮০ থেকে ৯০ টাকা। তবে এই দামে কেনার আগ্রহ নেই ক্রেতাদের, তাই বিক্রিও কমে গেছে। কিন্তু টিসিবির ট্রাক সেল থেকে পেঁয়াজ কিনতে ভিড় করছেন ক্রেতারা। এখানে মাত্র ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আমাদের পেঁয়াজের দাম বাড়তে আমাদের তো খুব সমস্যা। এখন এই টিসিবি এভাবে মনে করেন যদি রেগুলার দেয় তাহলে আমরা একটু উপকৃত হব। ১০০ টাকার পেঁয়াজ ৩০ টাকায় পাচ্ছি, এটা ভালো না। এটা আমাদের সাশ্রয়ের জন্য আমরা এখানে আসছি নেওয়ার জন্য। এখানে শুনলাম যে ৩০ টাকা করে, এখন এখন তো জানি না কত পর্যন্ত আর কি। প্রতিদিনই ৬০০ থেকে ৭০০ কেজি পেঁয়াজ বিক্রি হয় টিসিবির প্রতিটি ট্রাক সেল থেকে। তবে প্রয়োজনের বেশি যেন কেউ কিনতে না পারে, সেজন্য জনপ্রতি দেয়া হয় ১ কেজি করে। ৬০০ কেজি, ৩০০ কেজি পেঁয়াজ কত করে? ৩০ টাকা কেজি। চাহিদা অনেক, মানুষ আসে, অনেক ভিড়ে যায়, পেঁয়াজ শেষ হয়ে যায়, চিনি ডাল থাকে, এভাবে দিয়ে আসে। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। এদিকে ৫ দিন বন্ধ থাকার পর অবশেষে দুপুর ১টা থেকে পুনরায় সাতক্ষীরার ভোমরা ও হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভোমরা সিএনএফ নেতারা জানান, গত ১৪ সেপ্টেম্বর ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের ফরেন ট্রেড এর এক নির্দেশনার পর পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যায়। এরপর শুক্রবার ওই ফরেন ট্রেডের অপর এক চিঠিতে শর্ত সাপেক্ষে পেঁয়াজ রপ্তানির কথা জানানো হয়। এদিকে ১০-১২ দিন ধরে ট্রাক ভর্তি পেঁয়াজ নিয়ে আটকে থাকার কারণে ৩ শতাধিক ট্রাকের অর্ধেক পেঁয়াজই পচে গেছে। অপরদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়েও ভারতীয় পেঁয়াজের ট্রাক ঢুকেছে বাংলাদেশে। ব্যবসায়ীরা জানান, ১৩ সেপ্টেম্বর বা তার আগে পেঁয়াজের যেসব এলসি সম্পন্ন করা হয়েছিল সেসব পেঁয়াজই কেবল এখন আসছে। মানব পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ বেশ কিছু বিষয় যৌথ দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হলো বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের শীর্ষ সম্মেলন। বিজিবি সদর দপ্তরে আয়োজিত যৌথ বিবৃতিতে সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান বিএসএফ এর মহাপরিচালক রাকেশ আস্তানা। সীমান্ত দিয়ে মাদক পাচার চোরাচালান প্রতিরোধে যৌথ টহল ব্যবস্থা আরও জোরদার কথা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সীমান্তে হত্যা ও মাদক পাচার বন্ধ সহ বেশ কিছু এজেন্ডা নিয়ে বৃহস্পতিবার ঢাকায় শুরু হয় বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর ৫০তম শীর্ষ সম্মেলন। ৩ দিনব্যাপী সম্মেলনে সীমান্তে হত্যা, আহত ও মারধরের ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনা সহ নানা বিষয়ে একমত পোষণ করে গৃহীত হয় বেশ কিছু সিদ্ধান্ত, স্বাক্ষরিত হয় যৌথ দলিল।
সংবাদ সম্মেলনে প্রায় পুরোটা জুড়েই সীমান্ত হত্যা নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল বিএসএফের মহাপরিচালকের কাছে। এবারের সম্মেলনটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে দাবি করে সীমান্তে হত্যা শূন্যের কোটা নামিয়ে আনতে বিএসএফের আন্তরিকতার কথা জানান রাকেশ আস্তানা। Our policy is to bring down this killing to a zero level. That is the basic punchline. We are committed to do that. In order to reach to that figure, during the course of discussion with the BGB, we have assured the BGB counterparts মাদক পাচার সহ চোরাচালান প্রতিরোধে উভয় দেশ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় যৌথ টহল পরিচালনা আরও বৃদ্ধির কথা জানান বিজেপি মহাপরিচালক। The points where the killings are mostly taking place, we have agreed to conduct joint patrolling, which were suspended since the beginning of the COVID-19. So we would start immediately the joint patrolling and then see the result, how it comes up. সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে একে অপরকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর এই দুই শীর্ষ কর্মকর্তা। We have discussed the issue in details and we have agreed to exchange informations about the drug peddlers, whatever that we have. After apprehension of the criminals, we do some bit of interrogation. we are committed to bring down this smuggling activities of narcotics to a zero level and we are working for that. রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের সাময়িক বহিষ্কৃত ৮ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুপুরে নারায়ণগঞ্জ সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিআইডির ডিআইজি মোহাম্মদ মাইনুল হাসান জানান, সকালে সদর উপজেলার ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। সিআইডির ডিআইজি মোহাম্মদ মাইনুল হাসান বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের সাময়িক বহিষ্কৃত ৮ কর্মকর্তা ও কর্মচারী গাফিলতি থাকায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের আটক করা হয়। বিস্ফোরণের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে 5 দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা তিতাস গ্যাসের স্থানীয় যে সকল কর্মকর্তা এখানে ছিলেন তাদের থেকে আমরা 8 জনকে অ্যারেস্ট করেছি এবং এই 8 জনের মধ্যে 4 জন প্রকৌশলী রয়েছেন আর 4 জন অন্যান্য কর্মী রয়েছেন। প্রখ্যাত আলিমে দ্বীন ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফির দাফন সম্পন্ন হয়েছে। দুপুর 2:15টার দিকে লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়। জানাজা ইমামতি করেছেন তার ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ। জানাজা শেষে মাদ্রাসার মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয় দেশ বরেণ্য এই আলেমকে। জানাজায় অংশ নিতে চট্টগ্রামের হাটহাজারীতে ঢল নামে বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষার্থী সহ সাধারণ মানুষের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার 4 উপজেলায় কাজ করছে 10 প্লাটুন বিজিবি ও 7 নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন টহল দল। এর আগে আজ সকাল 9টায় অ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে হাটহাজারী মাদ্রাসায় নেওয়া হয় আল্লামা শফির মরদেহ শেষবারের মতো দেখার জন্য ও জানাজায় শরিক হওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসার কারণে চট্টগ্রাম থেকে হাটহাজারী ফটিকছড়ি পর্যন্ত রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। করোনা ভাইরাস প্রসঙ্গ। সারা দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 32 জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ 25 ও নারী 7 জন। 32 জনের মৃত্যু হয় হাসপাতালে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,913 জনে। করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 95টি করোনা পরীক্ষাগারে 12,587টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা করা হয় 13,170টি। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 1,567 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,47,372 জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। হাসপাতালগুলোতে বেড খালি নেই, তা সত্ত্বেও করোনা রোগীদের ভিড় বাড়ছে প্রতিনিয়ত। প্রতিবেশী দেশগুলোর তুলনায় মৃত্যু হারও বেশি। তারপরও দেশের 1/3 মানুষের ধারণা করোনা ভাইরাসের পুরোটাই গুজব, আসলে এর কোনো অস্তিত্ব নেই। ভাবছেন এটা নিশ্চয়ই এশিয়া কিংবা আফ্রিকান কোনো দেশ, কিন্তু না, এটা ইউরোপের দেশ কসোভো। মার্জিয়া মান্নানের রিপোর্টে দেখুন বিস্তারিত। সম্প্রতি কসোভোর করোনায় মৃত্যুহার ইউরোপীয় দেশগুলোর মধ্যে অন্যতম। শহরের হাসপাতালগুলোর বেড খালি নেই বললেই চলে।
এরপরও কসোভোর বহু মানুষ বৈশ্বিক এই অতিমারিকে বিশ্বাসই করে না। কর্তৃপক্ষ ব্যবস্থা নিলেও তাদের ভুলভাল তথ্যের ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। পাইপার পোল নামে একটি প্রতিষ্ঠানের সাম্প্রতিক জরিপের ফলাফলে দেখা গেছে, কসোভোর 3 ভাগের 1 ভাগ মানুষ মনে করে ভাইরাসের কথা সত্য নয়। 61% মানুষ বলেছেন করোনা ভাইরাসকে যতটা ভয়াবহ বলা হয় আসলে ততটা নয়। জরিপের এমন অবিশ্বাস্য ফলাফলকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের হটস্পটগুলো চিহ্নিতকরণ, দ্রুত বার রেস্টুরেন্ট বন্ধ, জনসমাবেশ নিষিদ্ধ, মাস্ক না পরলে জরিমানার মতো কড়া ব্যবস্থা নিয়েছে দেশটি। এমনকি জনগণকে করোনায় আক্রান্তদের দুর্ভোগ দেখতে হাসপাতালের ভেতরে সাংবাদিকদের প্রবেশের অনুমতিও দিয়েছে কসোভো সরকার। এরপরও বিশ্বাস ফেরেনি অনেকেরই ধারণা ভাইরাসের কারণে নয়, অন্য স্বাস্থ্যগত সমস্যার কারণেই মানুষের মৃত্যু হচ্ছে। অবশ্য এমন উদ্ভট পরিস্থিতির জন্য বিশেষজ্ঞরা কসোভোর বছরের পর বছর ধরে চলা দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে সরকারের ওপর থেকে জনগণের বিশ্বাস চলে যাওয়াকেই দায়ী করেছেন। যে কারণে জনগণের একটি উল্লেখযোগ্য অংশই বিশ্বাস করে করোনার বিধিনিষেধ শুধু সরকার, বৃহৎ শক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক শক্তির স্বার্থের কারণেই। তবে করোনা যে কোনো গুজব নয় বা এ সংক্রান্ত বিধিনিষেধ যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন দেশটির করোনা আক্রান্ত ভুক্তভোগীরা। মার্জিয়া মান্নান, মাই টিভি। এবার রাজনীতি। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনার এই দুর্যোগেই শুরু হয়েছে কয়েকটি সংসদীয় আসনের উপনির্বাচন। এই নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং সংসদের বিরোধী দল জাতীয় পার্টির পাশাপাশি অংশ নিচ্ছে বিএনপিও। রাজনৈতিক অঙ্গনে আলোচনা এখন উপনির্বাচন নিয়ে। নির্বাচনের সর্বস্তরের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করা কঠিন হলেও আশাবাদী আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই। নির্বাচন সুষ্ঠু হবে না বলে অভিযোগ বিএনপির। ফলাফলের আগেই হেরে যাওয়া বিএনপির বৈশিষ্ট্য বলছে আওয়ামী লীগ। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। নির্বাচিত সংসদ সদস্য মৃত্যুবরণ করায় ঢাকা 18, ঢাকা 5, সিরাজগঞ্জ 1, পাবনা 4 এবং নওগাঁ 6 আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। সবকটি আসনে নির্বাচনী তফসিল ঘোষণা করার পর দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে 3টি সংসদীয় আসনে ইতিমধ্যেই মনোনয়ন দিয়েছে সবকটি রাজনৈতিক দল। সব রাজনৈতিক দল অংশ নেয়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করুক, আমরা বরাবরই সেটি চাই। সেখানে বিএনপি তো দেখলাম যে মনোনয়ন দিয়েছে। আমরা প্রত্যাশা করি তারা শেষ মুহূর্ত পর্যন্ত তারা নির্বাচনে থাকবেন এবং নির্বাচন আচরণবিধি মেনেই, আইন কানুন মেনেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। উপনির্বাচনে নিজেদের প্রস্তুতির কথা জানায় আওয়ামী লীগ ও বিএনপি। আমাদের সংগঠনের সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। সেখানে কিছু কিছু মতভিন্নতা ছিল, কিন্তু আমাদের মাননীয় নেত্রীর নির্দেশে সেখানে আমাদের দলের নেতারা গিয়ে এই সমস্ত ঝামেলা সমস্যা তারা ঠিক করে ফেলেছেন। বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। সব সময় বিএনপির মধ্যে নির্বাচনের কিন্তু একটা প্রস্তুতি থাকে। তো আমাদের নেতাকর্মী সমর্থকদের মধ্যেও মানসিকভাবে বলেন, কর্মক্ষেত্রে বলেন, সেই প্রস্তুতিটা আছে। তো যেটুকু ঘাটতি আছে সেগুলোকে আমরা এখন মিনিমাইজ করে আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই আমরা নির্বাচনের মাঠে থাকব। নির্বাচন কেমন হবে তা নিয়ে রয়েছে দু দলের পাল্টাপাল্টি বক্তব্য। 12 বছরে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে কোনো নির্বাচন বলে কিছু নাই। নির্বাচনকে মানে মনে হচ্ছে জাদুঘরে পাঠানো হয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচন বলেন, তার আগের জাতীয় সংসদ নির্বাচন বলেন, কিংবা স্থানীয় সরকারি নির্বাচন বলেন, যেগুলো আওয়ামী লীগের আমলে হয়েছে, কোনোটাতেই জনগণের কোনো অংশগ্রহণ ছিল না, অংশগ্রহণ করার সুযোগ ছিল না। বিএনপির নির্বাচন নিয়ে এই ধরনের প্রশ্ন তারা বরাবরই করে থাকে। মূলত তাদের সাংগঠনিক শক্তি খুব বেশি নেই। তারা শান্তিপূর্ণভাবে নির্বাচন বিধি মেনেই তারা নির্বাচন অংশগ্রহণ করবেন। অতীতে যেভাবে সকল নির্বাচন নিরপেক্ষ হয়েছে, আশা করি নির্বাচনও সকলের অংশগ্রহণে সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশাই করছেন নির্বাচনী এলাকার ভোটাররা।
সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। উপজেলা, জেলা এবং মহানগরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের যে সব কমিটির তালিকা জমা দেওয়া হয়েছে তা এখনই ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরীক্ষিত নেতাকর্মীদের নাম তালিকায় আছে কিনা তা যাচাই বাছাই করে দেখা হবে বলেও জানান তিনি। সকালে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সরকারের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান এখনও অব্যাহত রয়েছে জানিয়ে দলের ভেতরেই অপকর্ম করলে কেউ রেহাই পাবে না বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গঠন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, করোনার জন্য বিলম্বিত হয়েছে, একথা সত্য। তবে এখন যেসব কমিটি জমা হয়েছে সেগুলো কিন্তু আমরা হঠাৎ করে দিয়ে দেব না। আমরা যাচাই বাছাই করে তারপর যে পরীক্ষিত নেতা কর্মীরা আছেন কিনা সেটা দেখব। অনেক জায়গায় দেখা গেছে যে স্বজনপ্রীতি করা হয়েছে, নিজস্ব লোকজনকে দিয়ে কমিটি ভর্তি করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে দীর্ঘদিনের ত্যাগী কর্মীরা, পরীক্ষিত কর্মীরা কমিটি থেকে বাদ পড়েছেন। পরপর কয়েক দফা বন্যায় বিপর্যস্ত উত্তরাঞ্চলে আবারও বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। গত কয়েকদিনে যমুনা, ব্রহ্মপুত্র, ধরলা সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ। এদিকে কয়েক দফা বন্যার ধকল কাটিয়ে নতুন করে ফসল আবাদ শুরু করলেও ফের বন্যায় ক্ষতির মুখে পড়ার আশঙ্কা চাষিদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। যমুনা নদীর পানির এমন স্রোত আভাস দিচ্ছে আবারও বন্যার। প্রবল স্রোত কোথাও কোথাও রূপ নিচ্ছে ঘূর্ণিপাকে, ঢেউ আছড়ে পড়ছে তীরে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে 24 ঘন্টায় 13 সেন্টিমিটার বেড়ে ছুঁই ছুঁই করছে বিপদসীমা। সেই সাথে যমুনার পানি আগামী 48 ঘন্টা বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। চতুর্থ দফা বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও বন্যা দেখা দিয়েছে টাঙ্গাইলে। উজানের ঢলে যমুনা নদীতে নতুন করে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে গেছে নিম্নাঞ্চল। ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। কয়েক দফা বন্যায় বিপর্যস্ত চাষিরা আবারও ফসল আবাদ করেছিলেন, কিন্তু পঞ্চম দফার এই বন্যা আবারও আশাহত করেছে চাষিদের। নতুন করে বন্যার আতঙ্ক বিরাজ করছে সদ্য ঘরে ফেরা লাখো বানভাসী মানুষের মাঝে। এদিকে নদ নদীর পানি সামান্য কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে কুড়িগ্রামে। এখানকার ধরলা নদীর পানি সামান্য কমে এখনও বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ নদীর অববাহিকার প্রায় 2000 হেক্টর আমন ক্ষেত গত 4 দিন ধরে বন্যার পানিতে তলিয়ে আছে। বন্যার পানি নেমে যাবার পর আমনের যে চারা কৃষকরা তৈরি করেছিলেন তা আবারও পানিতে তলিয়ে গেছে। কোনো কোনো এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি মাদকের সাথে যুক্ত থাকে কিংবা মাদকের পক্ষে সুপারিশ করে তাহলে সেই নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁর পোরশা উপজেলা মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শুধু আইন প্রয়োগ করে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব নয় উল্লেখ করে এজন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান মন্ত্রী। এ সময় প্রতিবন্ধী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও আর্থিক সহায়তা দেওয়া হয়। ব্যাপক উৎসাহ সৃষ্টি হওয়ায় গত বছরের তুলনায় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী 3 উপজেলায় মালটার চাষও হয়েছে বেশি, উৎপাদনও হয়েছে বেশি। পাশাপাশি ড্রাগন ফল চাষেও এগিয়ে এসেছেন উদ্যোক্তারা। চলতি মৌসুমে মালটা ও ড্রাগন চাষে লাভের মুখ দেখছে এই অঞ্চলের চাষিরা। প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন মোবালিক করিম। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কসবা ও আখাউড়ায় চলতি মৌসুমে বাড়ি মালটা একের হয়েছে বাম্পার ফলন।
৭৬ হেক্টর জমিতে ১,২৯২ মেট্রিক টন মালটার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে কৃষি বিভাগ। আমাদের কৃষি বিভাগের লোকজন পরামর্শ দিয়ে আসছেন কৃষকদেরকে, কখন বীজ, কখন সার, কখন পানি লাগবে সে সকল পরামর্শ দিয়ে আসছেন। দিন দিন আরও এটা আবাদ বৃদ্ধি হচ্ছে। আমরা আশা করছি যদি এইভাবে চলতে থাকে আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারবো। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবার এমন ফলন হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। আমাদের এলাকায় মালটা বর্তমানে নতুন ফল, কৃষকরা এখন মালটার প্রতি বেশ ঝুঁকছে। এই মালটা আশা করি অদূর ভবিষ্যতে এর একটা ফলপ্রসূ সুফল বয়ে আনবে। এছাড়া পাশাপাশি চাষ হওয়া ৩ হেক্টর জমিতে বাড়ি ড্রাগন 1-এর ৩.12 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটিও আশানুরূপ ফলন দেবে বলছেন চাষিরা। নতুন বাগানে ফুল আসা শুরু করছে, এ পর্যন্ত আমার মোটামুটি ভালো বেচা কিনা আইছে। এলাকার কৃষকরা সম্ভাবনার সৃষ্টি করেছে এবং এই ফল উৎপাদনের মাধ্যমে তারা স্বাবলম্বী হচ্ছে। স্থানীয়দের চাহিদা মিটিয়ে এখানকার মালটা আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করা হচ্ছে। চাহিদা অনেক বেশি, এই জন্য আমি মালটাটা খরিদ করছি বাগানটা। আশা করি অনেক লাভবান হব। আমরা মালটা বাগ ক্রয় করার পর থেকে আমরা এই মালটা বাজারে বিক্রি করি না, আমাদের বাগ থেকে মনে করেন পাইকারি এবং খুচরা ক্রেতারা নিয়ে যাচ্ছে। আমরা আশা করি মালটা বিক্রি করে আমরা অনেক লাভবান হব। জেলা কৃষি কর্মকর্তা শোনালেন আশার কথা। বর্তমানে খুব দ্রুত গতিতে এখানে মালটা সম্প্রসারণ হচ্ছে। পর্যায়ক্রমে এই উন্নত জাতের বিভিন্ন জাত আম, লিচু, ড্রাগন ফল, পেয়ারার সম্প্রসারণ করছি। এইসব উন্নত জাত দিয়ে পর্যায়ক্রমে আমরা পুরো উপজেলাকে আমরা ফল চাষের আওতায় নিয়ে আসবো। আর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের এই কর্মকর্তা জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা। বাণিজ্যিকভাবে বিভিন্ন ফলের আবাদ শুরু হয়েছে, বিশেষ করে মালটা একটা যুগান্তকারী পরিবর্তন এই এলাকায় লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা নতুন করে শুরু করেছি সেটা হলো যে ড্রাগন ফলের আবাদ। ইতিমধ্যে কৃষকরা এবং নতুন নতুন উদ্যোক্তারা আমাদের ড্রাগন ফল আবাদ শুরু করেছে। মুবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। হাইপার ট্রেন্ডের জোয়ারে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। অ্যাপের বদলতে কেউ বা বদলিয়ে ফেলছেন নিজের চেহারার আদল, কেউ বা একান্তই ব্যক্তিগত শব্দগুলোকে ব্যবহার করছেন সামাজিক মাধ্যমের খোলা দেয়ালে। দেশের প্রথাগত সংস্কৃতির উপর এই ধরনের প্রবণতার কতটুকু সঠিক আর কতটুকু প্রভাব ফেলছে এই তরুণ তরুণীদের মাঝে, এ নিয়ে রয়েছে নানান মত। মুবাল্লিক করিমের প্রতিবেদন। খেলার মাঠ আর আগের মতো জমে না, আড্ডা জমে সোশ্যাল মিডিয়া আর সাইট ব্লগিংয়ে মুঠোফোনে। আমরা এটা যদি ফান হিসাবে নেই তাহলে হচ্ছে খুব ভালো, আর যদি হচ্ছে এভাবেই নেই যে হচ্ছে একটা ট্রেন্ড আসতেছে আমার এগুলো দিতেই হবে তাহলে এটা হচ্ছে খুবই খারাপ। অবসর টাইমটা কাটানোর জন্যই আসলে এই ট্রেন্ডগুলো আসতেছে, এগুলো একটু হিটও হচ্ছে। সোশ্যাল মিডিয়া যেমন যোগাযোগ মাধ্যম ছেড়ে হয়ে উঠছে দৈনন্দিন জীবনের অংশ, তেমনি ব্যক্তিগত বিষয়গুলোও উঠে আসছে নিজের গণ্ডির সীমানা ছাড়িয়ে। পাবলিক লাইব্রেরি বা বিভিন্ন কিছু এন্টারটেইনমেন্টের অনেক সুযোগ ছিল, আমরা কিন্তু আসলে দিনে দিনে এগুলো কিন্তু আসলে কি হারায় ফেলতেছি। পশ্চিমা সংস্কৃতিতে প্রিয়জনকে বেবি বা বেব বলে সম্বোধন সেই অনেককাল আগে থেকেই। এখন দেশেও অনেকেই সেটিকে বলছেন বাবু বলে। Hey babe, hi darling, how are you? প্রিয়জনের দৈনন্দিন কাজে খবর নেওয়াটাও নতুন কিছু নয়, কিন্তু সেটিও একান্তই নিজস্বভাবে। সেটি যদি সোশ্যাল মাধ্যমে ট্রেন্ড বা ভাইরাল হয়, কিন্তু তার মাত্রাই বা কতটুকু? তরুণরা বলছেন সময়ের সাথেই এমনটা হতেই পারে, এটি সময়ের সাথেই আবার হারিয়েও যাবে। তো এটা আমার কাছে ভালো লাগেনি, যার কারণে আমি এটা ইগনোর করছি। কিছু কিছু মানুষ আছে ট্রেন্ড বেরোইলে ওটার সাথে সাথে অ্যাকসেপ্ট করে, মানে লুফে নেয়। আবার কিছু কিছু মানুষ আছে যারা মোটামুটি ট্রেন্ডটা খুব একটা বেশি ফলো করে না। অনেকে বলছেন সবসময় স্রোতে গা ভাসানো যাবে না, বুঝতে হবে কোনটি তার ব্যক্তিসত্তার সাথে যায়। নিউ জিনিস একটা আসলে ওটাকে ট্রাই করা তো যাই, তো একজন করে ট্রাই করতে করতে এটা ট্রেন্ড হয়ে যায়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলছেন একদমই এই ব্যক্তিগত শব্দগুলোকে সামাজিক মাধ্যমগুলোতে এভাবে আনা উচিত নয়। হয় আঞ্চলিক ভাষায় গান করুন অথবা শুদ্ধ প্রমিত উচ্চারণে গান করুন, যে গান আমরা আবহমান বাঙালির ঐতিহ্য সেগুলো করুন। বাংলা ভাষাকে বিকৃত করার অধিকার কারণ নেই। ব্যক্তিগত পর্যায়ের ভাষাটা যখন আপনি ব্যবহার করেন, এটিও কিন্তু আমাদের রুচিবোধে যে মঙ্গার যে একটি অবস্থান আছে, আমি মনে করি সেই জায়গাটাকে ইন্ডিকেট করে। এদিকে মাঝে মাঝে দেখা যায় ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই নিজের চেহারা বদলিয়ে অ্যাপের মাধ্যমে কখনো কার্টুন আবার কখনো বা নায়ক নায়িকার আদলে করছেন। কিন্তু কেন?
এদিকে চেহারা পরিবর্তনের এ ধরনের অ্যাপ অনেকের তথ্য হাতিয়ে নিচ্ছে। এ তথ্যটাও প্রায় সবারই জানা, তবুও অনেকেই এতে গা ভাসাচ্ছেন। অ্যানোনিমাস যেগুলো মেসেঞ্জার, এসব ট্রেন্ডগুলো আমার কাছে মানে ট্রাই করার মতো মনে হয় না, বাট অ্যাভাটার যেটা সেটা অবভিয়াসলি আমার কাছে ফান। প্রযুক্তিবিদরা বলছেন এক্ষেত্রে প্রয়োজন অ্যাপ নিয়ে সর্বোচ্চ সতর্কতা। কোন নায়িকার সাথে মিল দেখতে আমার চেহারা, এই ধরনের তৃতীয় পক্ষের অ্যাপসগুলো ব্যবহার না করা উচিত, কারণ এগুলোর মাধ্যমে আমাদের তথ্যগুলো পাচার হয়ে যায়। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। এরই সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। রাজধানীর বাজারে কমেছে পেঁয়াজের দাম, কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যবসায়ীদের। ব্যাপক দরপতন হবে এবং আমাদের কৃষক প্রচন্ড আকারে মার খাবে। সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে বললেন বিএসএফ মহাপরিচালক। We are committed to do that. In order to reach to that figure, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের ৮ কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করেছে সিআইডি, নিয়েছে 2 দিনের রিমান্ডে। চিরবিদায় নিলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শফি আহমেদ শফি। হাটহাজারীতে জানাজার পর মাদ্রাসা কবরস্থানে দাফন। নপুংসক করার বিধান রেখে ধর্ষণের আইন পাশ করল নাইজেরিয়ার কাদুনা রাজ্য। কোনো শিশুকে ধর্ষণ করলে এই শাস্তি অনিবার্য। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি নুসরাত জাহান মুন এবং আমি রায়হান রোহান। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।